2015 সালের 23শে জুলাই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রাম তুলসীগঙ্গা নদীর শান্ত জলে ভাসছিল এক অজ্ঞাতনামা তরুণীর মৃতদেহ। কার মেয়ে, কোথা থেকে এসেছে আর কেনই বা তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হলো, তার কোনো উত্তর ছিল না স্থানীয় পুলিশ বা সাধারণ মানুষের কাছে। পরিচয় শনাক্ত করতে না পারায় ওই অজ্ঞাতনামা লাশের মামলাটি এক প্রকার নিষ্পত্তি করেই দেয় প্রশাসন। ফাইলবন্দি হয়ে যায় একটি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। কিন্তু মুদ্রার ঠিক উল্টো পিঠে টাঙ্গাইলের কালীহাতি এলাকায় তখন অন্য এক নাটক চলছিল। এক বৃদ্ধ বাবা যার চোখের পানিতে প্রতিদিন ভারী হচ্ছিল চারপাশ। নিজের আদরের নিখোঁজ মেয়েটিকে খুঁজে পেতে সেই বাবা কখনো থানা, কখনো ডিবি, কখনো সিআইডি সব দপ্তরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলেন। তার অভিযোগ ছিল স্পষ্ট, তার মেয়ের স্বামী মেয়েটিকে গুম করেছে বা মেরে ফেলেছে। এই নিখোঁজ মেয়ের সন্ধানে বাবা এতটাই মরিয়া ছিলেন যে তদন্তকারী সংস্থাগুলোর কাজে সন্তুষ্ট না হয়ে বারবার আদালতে নারাজি দিচ্ছিলেন। মেয়ের হত্যাকারীর বিচার চাইতে গিয়ে নিজের সহায় সম্বল, জমি জমা বিক্রি করে এমনকি ঋণ করেও মামলার খরচ চালাচ্ছিলেন ওই বাবা। টানা 7 বছর ধরে এই নিখোঁজ রহস্যের তদন্ত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই সহ দেশের প্রথম সারির 4টি গোয়েন্দা সংস্থা, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলেন না কেউ। মেয়েটি যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর আদালতের নির্দেশে পুনরায় মামলার তদন্তভার এসে পড়ে পিবিআইয়ের ঘাড়ে। এবার পিবিআইয়ের চৌকস দল একেবারে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে তদন্ত শুরু করে। আর এখানেই ঘটে যায় সেই অভাবনীয় ব্রেক থ্রু, যা উন্মোচন করে এমন এক সত্য যা শুনলে যে কারো গায়ের পশম শিউরে উঠবে। পিবিআইয়ের তদন্তকারীরা মেয়েটির স্বামীর করা একটি সাধারণ ডায়েরি বা জিডি থেকে একটি ছোট্ট সূত্র খুঁজে পান। সূত্রটি ছিল একটি মোবাইল নম্বর। নিখোঁজ হওয়ার ঠিক আগে ওই মেয়েটি ওই নম্বরটিতে দীর্ঘক্ষণ কথা বলেছিল। ঘটনার পর থেকে নম্বরটি দীর্ঘ সময় বন্ধ ছিল, কিন্তু বেশ কয়েক বছর পর কোনো এক মোবাইল অপারেটর সেই অব্যবহৃত নম্বরটি নতুন একজন গ্রাহকের কাছে বিক্রি করে দেয়। প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পিবিআই যখন ওই নম্বরের মূল মালিকের খোঁজ পেল, তখন তদন্তকারী কর্মকর্তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। কারণ নম্বরটি আর কারো নয়, ওই নম্বরটি ছিল সেই কান্নারত শোকার্ত বাবা মোহাম্মদ কুদ্দুস মিয়ার। কি ঘটেছিল আসলে? কেন একজন বাবা এমন দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2012 সালে। টাঙ্গাইলের কালীহাতির এক সাধারণ পরিবারের মেয়ে পারুল আক্তার 2012 সালের 28শে মে পরিবারের অমতে এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় একই গ্রামের নাসির উদ্দিন নামের এক যুবককে ভালোবেসে বিয়ে করেন পারুল। কিন্তু এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি পারুলের বাবা মোহাম্মদ কুদ্দুস মিয়া। আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ানক ব্যাধির নাম অহংকার বা মিথ্যা সামাজিক মর্যাদা। কুদ্দুস মিয়ার কাছে মেয়ের সুখের চেয়ে বড় হয়ে দাঁড়ায় সমাজের মানুষের কটূক্তি আর নিজের তথাকথিত সম্মান। মেয়ের এই পালিয়ে বিয়ে করাটাকে তিনি নিজের পুরুষতান্ত্রিক অহংকারের উপর এক বিশাল আঘাত হিসেবে নিয়েছিলেন। পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর পারুল ও তার স্বামী নাসির উদ্দিন নিজেদের মতো করে বাঁচার স্বপ্ন নিয়ে পাড়ি জমান ঢাকার আশুলিয়ায়। জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন দুজনে। কিন্তু বাস্তব জীবন সিনেমার মতো সহজ নয়। স্বল্প আয়ের সংসারে অভাব নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। আর এই আর্থিক টানাপোড়েন থেকে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। সময় গড়িয়ে আসে 2015 সালের জুলাই মাসে। দীর্ঘ 3 বছর পর পারুল সিদ্ধান্ত নেন নিজের বাবার সাথে যোগাযোগ করার। তিনি হয়তো ভেবেছিলেন সময়ের প্রলেপে বাবার রাগ হয়তো এতদিনে জল হয়ে গেছে, কিন্তু তিনি জানতেন না তার বাবার মনে গত 3 বছর ধরে স্নেহের বদলে তুষের আগুনের মতো জ্বলছিল প্রতিশোধের স্পৃহা। পারুলের ফোন পেয়ে বাবা কুদ্দুস মিয়া খুব সুকৌশল একটি ফাঁদ পাতেন। তিনি মেয়েকে আশ্বস্ত করেন যে সব রাগ তিনি ভুলে গেছেন, মেয়ে যেন বাড়ি ফিরে আসে। সংসার জীবনে ক্লান্ত পারুল বাবার এই মিথ্যে আদরের ডাক বিশ্বাস করে বসেন। 2015 সালের 19শে জুলাই তিনি ফিরে আসেন টাঙ্গাইলের কালীহাতিতে। কিন্তু পারুল ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে ঘরের আশ্রয়ে তিনি ফিরছেন সেটাই হতে যাচ্ছে তার বধ্যভূমি। মেয়ে বাড়ি ফেরার পর কুদ্দুস মিয়া তার প্রতিশোধের নীল নকশা চূড়ান্ত করেন। তার বদ্ধমূল ধারণা ছিল পালিয়ে বিয়ে করে পারুল তার যে সম্মানহানি করেছে, সমাজ থেকে সেই কলঙ্ক মুছতে হলে পারুলকেই দুনিয়া থেকে সরিয়ে দেয়া ছাড়া আর কোনো পথ নেই। আর এই ভয়ঙ্কর পরিকল্পনায় তিনি যুক্ত করেন মোকাদ্দেস ওরফে মোকা ডাকাত নামের এক পরিচিত দাগী অপরাধীকে।
মোকা ডাকাত ছিল নানা অপরাধের সাথে জড়িত একজন পেশাদার খুনি। মোকার শ্বশুর বাড়ি ছিল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কলন্দপুর এলাকায়। ওই এলাকার নির্জন পরিবেশ সম্পর্কে মোকার খুব ভালো ধারণা ছিল, তাই সেখানেই পারুলকে হত্যার ছক কষা হয়। বাবা কুদ্দুস মিয়া মেয়েকে বোঝান যে নাসির উদ্দিনের মতো অভাবী ছেলের সাথে তার সংসার করার দরকার নেই। তিনি পারুলের জন্য নতুন এবং খুব ভালো একটি পাত্র দেখেছেন। নতুন পাত্র দেখানোর কথা বলেই 2015 সালের 22 জুলাই পারুলকে নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন কুদ্দুস মিয়া ও মোকা ডাকাত। রাতের অন্ধকার নেমে এলে তারা পৌঁছান পাঁচবিবির কলন্দপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর তীরে। জায়গাটা ছিল একেবারেই শুনশান আর জনমানবহীন। পারুল হয়তো তখনও স্বপ্ন দেখছিলেন নতুন কোনো জীবনের, কিন্তু মুহূর্তের মধ্যেই তার সেই স্বপ্ন পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল মোকা ডাকাত ও তার সহযোগীরা। নিজের জন্মদাতা পিতার সামনে পারুলের হাত, পা এবং মুখ তার নিজের পরা ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় পারুলকে। যে বাবা তাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছিলেন, সেই বাবাই দাঁড়িয়ে দেখলেন সন্তানের মৃত্যু যন্ত্রণা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কোনো প্রমাণ যেন না থাকে, সেজন্য পারুলের নিথর দেহটা তুলে ছুঁড়ে ফেলা হয় তুলসীগঙ্গা নদীর বুকে। কাজ শেষ করে ওই রাতেই একেবারে স্বাভাবিক মানুষের মতো টাঙ্গাইলে ফিরে আসেন কুদ্দুস মিয়া। এরপরই শুরু হয় তার মাস্টার মাইন্ড গেম। মেয়ে নিখোঁজ হওয়ার দায় তিনি সম্পূর্ণভাবে চাপিয়ে দেন মেয়ের স্বামী নাসির উদ্দিনের উপর। নিজে বাদী হয়ে মামলা ঠুকে দেন, আদালতে গিয়ে কান্নাকাটি করেন, জমি বিক্রি করে বিচারের দাবি জানান। তার এই নিখুঁত অভিনয়ের কারণে তদন্তকারী সংস্থাগুলো দিনের পর দিন শুধু নাসির উদ্দিনের দিকেই ফোকাস করেছে, কিন্তু আসল অপরাধী যে ওই ছদ্মবেশী বাবা তা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু ওই যে কথায় আছে, অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো সূত্র সে রেখেই যায়। আর সেই সূত্রটিই ছিল ওই মোবাইল নম্বরটি, যা পারুল নিখোঁজ হওয়ার আগে ব্যবহার করেছিলেন এবং পরে যেটি কুদ্দুস মিয়া বন্ধ করে দিয়েছিলেন। পিবিআই যখন এই সমস্ত প্রমাণ, কল রেকর্ডস এবং তথ্যের ভিত্তিতে কুদ্দুস মিয়াকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তার সাজানো গল্পের তাসের ঘর ভেঙে পড়ে। যেটার এক পর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজের মেয়েকে খুন করার এই রোমহর্ষক সত্যটি স্বীকার করে নেন। তার স্বীকারোক্তির সূত্র ধরেই জয়পুরহাটের সেই 2015 সালের ক্লোজ হয়ে যাওয়া ফাইলটি নতুন করে খোলা হয়। উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে অবশেষে নিশ্চিত হওয়া যায় যে 7 বছর আগে তুলসীগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ওই লাশটি ছিল পারুল আক্তারের। এরপর মামলাটি পুনর্জীবিত করে নতুন করে চার্জশিট গঠন করা হয় এবং বর্তমানে বগুড়ার আদালতে এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ চলমান রয়েছে। দর্শক, এমন সব গা শিউরে ওঠা বিশ্লেষণধর্মী অপরাধের সত্য ঘটনা আর গভীরে লুকিয়ে থাকা রহস্যের গল্প জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন সমাজের চারপাশের প্রতিটি কণায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।